ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পড়াশোনাটা বাড়িতে সময় মতো করে নিচ্ছ। তো আজকে আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। যে জিনিসগুলো আগে হয়ে গিয়েছিল সেগুলো তোমরা আরও ভালো করে দেখে নেবে। কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই সেটা জানাবে। আজকে আমরা দেখতে যাব যে আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এটা আমরা প্রমাণ করব যে আহিত পরিবাহীর আধান পরিবাহীর আধান সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আমরা দেখেছিলাম যে কোনো একটা অন্তরক বা অপরিবাহী বস্তুকে যদি আধান দেওয়া হয় তবে সেই আধান সেখানেই সীমাবদ্ধ থাকে, ছড়িয়ে পড়ে না। কিন্তু যদি কোনো পরিবাহী বস্তুকে আধান দেওয়া হয় তাহলে সেই আধান পরিবাহীর সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই আধান পরিবাহীর ক্ষেত্রে স্বচ্ছন্দে তারা চলাফেরা করতে পারে, যার জন্য সেই আধানগুলো সর্বদা পরস্পরকে বিকর্ষণ করে তাদের সর্বাপেক্ষা বেশি দূরত্বে রাখতে চায় বলেই পরিবাহীর ক্ষেত্রে আধানটা সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে। কিরকম যে এই সংক্রান্ত একটা প্রমাণও রয়েছে যে প্রজাপতির জাল পরীক্ষা, যে এইরকম একটা জালির মতো জাল নিলাম, এটা একটা সুতো বাইরে থেকে বের করে দেওয়া হয়। যে সুতোর সাহায্যে কি করা হয়, জালিটাকে আবার উল্টানো যায়। কিরকম যে এখন যদি আমরা যে বললাম যে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, কি করে প্রমাণ করব? ধরে নাও স্বর্ণপত্র তড়িৎবীক্ষণে এখনই আবার শুরু করবো ভালো করে। এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণে দুটো এই সোনার পাত L1 L2 আছে, এটা চারটি ডি আছে। এখন যদি কোনো একটা আধান পরীক্ষককে প্রুফ প্লেটকে বাইরের পৃষ্ঠে সংস্পর্শ ঘটিয়ে এই চারটি দিয়ে স্পর্শ ঘটানো হয় তবে দেখা যাবে এই স্বর্ণপত্র দুটোর ইফেক্টিভ হচ্ছে, অর্থাৎ নিমিলিত হচ্ছে কিংবা প্রসারিত হয়ে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারছি যে বাইরের পৃষ্ঠে আধান আছে বলে এই ঘটনাটা ঘটলো। কিন্তু এই জালে যদি ভেতরের পৃষ্ঠে আধান পরীক্ষককে স্পর্শ করিয়ে যদি এই চাকতিতে স্পর্শ করানো হয় তবে দেখা যাবে নো ইফেক্ট। এই স্বর্ণপত্র পত্র দুটোর কোনো রূপ বিস্ফোরণ বা নিমিলন লক্ষ্য করা যায় না। এ থেকে বুঝতে পারছি যে আধানটা পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে বলেই প্রথমে বিস্ফারিত কিংবা নিমিলিত হচ্ছিল, কিন্তু ভেতরের পৃষ্ঠে স্পর্শ ঘটিয়ে যখন এখানে স্পর্শ করলাম কোনো কোনো ইফেক্ট দেখতে পেলাম না, তার মানে ভেতরের পৃষ্ঠে কোনো আধান নেই। আবার যদি এই জালকে যদি এই যে সুতো দুটো বেরিয়ে আছে এর সাহায্যে যদি আমি এরকম উল্টে দিই, এই জালি যে ছিল না যে কোমরে বাঁধার যে জালি উল্টে দেওয়া হয় তবে কি হবে, ভেতরের পৃষ্ঠটা বাইরে চলে যাবে, বাইরের পৃষ্ঠটা ভেতরে চলে যাবে। ধরে নাও যে প্রথমে এই যে ছবিটা ছিল এরকম করে, এখন এই বস্তুটাকে যদি আবার ঘুরিয়ে দেওয়ার ফলে ভেতরের পৃষ্ঠটা কি হলো, বাইরের দিকে চলে আসলো, বাইরের পৃষ্ঠটা ভেতরের দিকে চলে আসলো। আবার অনুরূপ ভাবে যদি বাইরের পৃষ্ঠে স্পর্শ ঘটিয়ে তড়িৎবীক্ষণকে প্রুফ প্লেনকে যদি স্পর্শ ঘটিয়ে এই চাকতির সঙ্গে স্পর্শ ঘটানো হয় তবে দেখা যাবে এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ দুটির
বিস্ফোরণ বা নির্মীলন লক্ষ্য করা যাবে। সুতরাং বাইরের পৃষ্ঠে আধান আছে বলে এটা ঘটলো, কিন্তু এর ভেতরের পৃষ্ঠে স্পর্শ ঘটিয়ে যদি এখানে স্পর্শ ঘটানো হয় চাকতি ডিতে, তাহলে এদের কোনো বিস্ফোরণ বা নির্মীলন লক্ষ্য করা যাবে না। সুতরাং এই প্রজাপতি জাল পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারলাম যে আধান আহিত পরিবাহীর সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আর এই আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করে বলে স্থির তড়িৎ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষায় কোনো নিরেট পরিবাহী নেওয়ার প্রয়োজন পড়ে না। ফাঁপা পরিবাহী বস্তু বা অ্যালুমিনিয়াম বা টিনের তৈরি টিনের মোড়া অন্তরক নিলেই স্থির সংক্রান্ত যে কোনো পরীক্ষা করা যায়, সেখানে নিরেট পরিবাহী দরকার পড়ে না। আবার বিশেষ একটা ব্যবস্থার সাহায্যে আধানকে ভেতরের পৃষ্ঠে রাখা যেতে পারে, বিশেষ ব্যবস্থা অবলম্বন করে। কি করে? যে কোনো একটা পরিবাহী ফাঁপা পরিবাহীর ভেতরে একটা আহিত বস্তুকে যদি রেখে দেওয়া হয়, যেমন বলি যে এই একটা ফাঁপা পরিবাহী রয়েছে, এই বাইরের পৃষ্ঠে আধান আছে, এবার নাই স্পর্শ ঘটিয়ে একটা আহিত বস্তু একে যদি রেখে দেওয়া হয়, যার ফলে কি হবে যে এই আহিত বস্তুকে রেখে দেওয়ার ফলে এই পরিবাহীর ভেতরের পৃষ্ঠে এর আধানের বিপরীত আধান এবং বাইরের পৃষ্ঠে সমধর্মী আধান তৈরি হবে। কোন ঘটনার জন্য? তড়িৎ আবেশের জন্য। যদি এটা পজিটিভ চার্জে যদি আহিত বস্তু থাকে, তবে এর ভেতরের পৃষ্ঠে, কিংবা নেগেটিভ চার্জে যদি চার্জের বস্তু থাকে, তবে কিংবা পজিটিভ চার্জের যদি বস্তু থাকে, তাহলে ভেতরের পৃষ্ঠে ঋণাত্মক আধান, এই ঋণাত্মক আধান, এবং বাইরের পৃষ্ঠে ধরে নাও ধনাত্মক আধান তড়িৎ আবেশের জন্য তৈরি হলো। এইবার যদি কোনো পরিবাহী বস্তু দিয়ে এটাকে আর্থিং করে দেওয়া হয়, হুক সংলগ্ন করে দেওয়া হয়, তবে আমরা দেখেছিলাম মুক্ত আধান, বদ্ধ আধান, এটা হচ্ছে বাউন্ড চার্জ আর এটা হচ্ছে ফ্রি চার্জ। বাউন্ড এটা বদ্ধ আধান আর এটা হচ্ছে মুক্ত আধান। এটা দূরে থাকে বলে এই পরিবাহীর মধ্য দিয়ে এই আধান সহজেই কি হবে, ভূপৃষ্ঠে আর্থিং হয়ে যাবে, চলে যাবে। কিন্তু এই ভেতরের পৃষ্ঠে এই বাউন্ড চার্জ কিন্তু তখনও থেকে যাবে। অর্থাৎ এটা পরিবাহী বস্তু হলেও এই ব্যবস্থা অবলম্বন করে আমরা ভেতরের পৃষ্ঠে আধান রাখতে পারলাম। কিন্তু যদি এই বস্তুটাকে সরিয়ে নেওয়া হয়, এই বস্তুটাকে এবার যদি সরিয়ে নেওয়া হয়, আবার সঙ্গে সঙ্গে এই আধান প্রশমিত হয়ে যাবে। এই বিশেষ ব্যবস্থা অবলম্বন করে কোনো একটা পরিবাহীর ভেতরের পৃষ্ঠে আধান রাখা যেতে পারে। এবার আমরা দেখব যে তড়িৎ পর্দা কি, ইলেকট্রিক স্ক্রিন। তড়িৎ পর্দা ইলেকট্রিক স্ক্রিন, ইলেকট্রিক স্ক্রিন কি? অর্থাৎ কোন স্থানকে যদি এমন কোন ব্যবস্থা দ্বারা পৃথক, বাইরের কোন তড়িৎ প্রভাব থেকে পৃথক করে রাখা যায়, তবে সেই ব্যবস্থাটাকে বলা হয় তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। কি বললাম? যে কোনো স্থানকে যদি এমন কোনো ব্যবস্থা দ্বারা বাইরের কোনো তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখা যায়, তবে সেই ব্যবস্থাকেই বলা হয় তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। তড়িৎ পর্দা তৈরি করে পরিবাহীর ক্ষেত্রে আধান সর্বদা বাইরের পৃষ্ঠে থাকে, এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ পর্দা গঠন করতে পারি। কিরকম? যে একটা তামার তারজালি নেওয়া হলো, যে একটা স্বর্ণপত্র তড়িৎ বিক্ষেপ তড়িৎ পর্দার সাহায্যে কিরকম একটু দেখায়।
অন্তরক সিটি এর উপরে একটা 4টি ডি আছে উপরে। কি করে এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণটাকে আমরা বাইরের কোনো তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখবো তড়িৎ পর্দা তৈরি করে? কিরকম? এইরকম ভাবে একটা তামার তার জালি উপরের পৃষ্ঠে এরকম একটা তামার তার জালি উপরের পৃষ্ঠে পরিয়ে দেওয়া হলো, যার ফলে বাইরের পৃষ্ঠে এই আধান থাকবে, পরিবাহীর ক্ষেত্রে বাইরের পৃষ্ঠে আধান থাকবে। এবার এখানে যদি কোনো একটা কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করে ধনাত্মক আধানে আহিত করে এখানে নিয়ে আসা হলো, দেখা যাবে যে এই আধান তার জালি উপরে প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু এখানে এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের কোনো বিস্ফোরণ বা নিমিলন লক্ষ্য করা যাবে না। অর্থাৎ এই আধান এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের স্বর্ণপত্র দুটির উপর কোনো প্রভাব বিস্তার করতে পারলো না। এইভাবে ইলেকট্রিক স্ক্রিন তৈরি করে ভেতরের কোনো বস্তুকে বাইরের তড়িৎ প্রভাব দ্বারা মুক্ত রাখা যায়। এরকম আমরা বিভিন্ন তড়িৎ যন্ত্রকে তড়িৎ পর্দা তৈরি করে বাইরের কোনো তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখি। রেডিওর ভাল্বকে যেমন ইলেকট্রিক স্ক্রিন তৈরি করে বাইরের তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখা হয়, এই ধর্মটাকে কাজে লাগিয়ে, তড়িৎ পর্দা ধর্মটাকে কাজে লাগিয়ে। তাহলে এই হলো তড়িৎ পর্দা সম্পর্কে সামান্য আলোচনা। এরপরে আমরা দেখব যে তড়িৎ বীক্ষণ কি। তড়িৎ বীক্ষণ, তড়িৎ বীক্ষণ যন্ত্রটা কি, বা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ। প্রথমে তড়িৎ বীক্ষণ কি, অর্থাৎ যেই যন্ত্রের মাধ্যমে কোনো একটা বস্তুতে আধানের উপস্থিতি ও তার প্রকৃতি জানা যায়, সেই যন্ত্রটাকে বলা হয় তড়িৎ বীক্ষণ বা ইলেকট্রোস্কোপ। এখানে আমরা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণকে আদর্শ যন্ত্র হিসাবে ধরে নেব, যে সেই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের সাহায্যে আমরা কি কি করতে পারবো তার একটু সামান্য বর্ণনা। অনেকবার ছবিটা এর আগেও স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ সম্পর্কে বলছিলাম যে কিরকম, যে ছবিটা একটু এঁকে দিই। স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ, এই হচ্ছে কাঁচের দেওয়াল, যেটা বাইরের বায়ু প্রবাহ থেকে রক্ষা করবে। স্বর্ণপত্র, এদের বিস্ফোরণ বৃদ্ধি করার জন্য দুটো টিনের পাত
টি টি রাখা থাকে। এখানে একটা অন্তরক ছিপি থাকে, উপরে একটা ধাতব চাকতি ডি থাকে। এবার ভেতরের বায়ুকে শুষ্ক করার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত একটা বাটি এখানে রাখা থাকে। এটা ধাতব, পুরো যন্ত্রটা ধাতব ভূমি ভূসংলগ্ন থাকে। এটা হচ্ছে ধাতব ভূমি, ধাতব চাকতি, এটা হচ্ছে অন্তরক ছিপি, এই দুটো রয়েছে এখানে। এই দুটো হচ্ছে স্বর্ণপত্র, এটা হচ্ছে শুষ্ক করার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড পদার্থ, এই দুটো টিন। এই হচ্ছে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ। এর সাহায্যে যে কি করলাম, যে একটা ধাতব পি, একটা ধাতব দণ্ডকে অন্তরক ছিপির মাধ্যমে একটা কাঁচের বাক্সে প্রবেশ করিয়ে দেওয়া হলো। তার শেষ প্রান্তে এল এল দুটো স্বর্ণের পাত আটকে দেওয়া হলো। স্বর্ণের পাত কেন নেওয়া হয়, যে স্বর্ণ এমন একটা ধাতু যাকে খুব পাতলা, ডকটাইল প্রপার্টিটা খুব বেশি হওয়ার জন্য পাতলা শীটে পরিণত করা যায় এবং যন্ত্রটা খুবই সুবেদী হয় বলে স্বর্ণপত্র নেয়। টি নেওয়া হয় যে বিস্ফোরণকে বৃদ্ধি করার জন্য। এই পুরো যন্ত্রটা ভূমির সঙ্গে যুক্ত থাকে। এটাই হচ্ছে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ। এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের বর্ণনাটা একবার রিডিং মেরে নেবে। এবার এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি কি করতে পারি সেই জিনিসগুলো দেখব। নম্বর 1, যে কোনো একটা পরিবাহীতে আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়। 2, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের চাকতিটিকে পরিবহন দ্বারা আহিত করা যায়। 3, আধানের প্রকৃতি নির্ণয় করা যায়। 4, পরিবাহী বা অপরিবাহী পদার্থকে শনাক্ত করা যায়। স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের সাহায্যে তাহলে আমরা 4টা কাজ করতে পারবো। নম্বর 1, আধানের অস্তিত্ব নির্ণয়, অস্তিত্ব নির্ণয়। 2, যে তড়িৎ বীক্ষণ চাকতিটিকে তড়িৎ বীক্ষণ চাকতিকে পরিবহন দ্বারা আহিতকরণ, আহিতকরণ। 3, আধানের প্রকৃতি নির্ণয়। 4, পরিবাহী ও অপরিবাহী শনাক্তকরণ। পরিবাহী ও অপরিবাহী শনাক্তকরণ। এই 4টা কাজ স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ ব্যবস্থার মাধ্যমে করা যায়। প্রথমে আধানের অস্তিত্ব কিভাবে নির্ণয় করব, অর্থাৎ কোনো একটা পরিবাহী বস্তুতে আধান আছে কি নেই তা কিভাবে প্রমাণ করব। কোন একটা বস্তুকে আধান আছে কি নেই তা প্রমাণ করার জন্য প্রথমে বস্তুটিকে এই ধাতব চাকতি দিয়ে কাছে আনতে হয় কিংবা সংস্পর্শে নিয়ে আসতে হয়। এবার কাছে আনার ফলে বা সংস্পর্শ ঘটানোর ফলে যদি এই স্বর্ণপত্র দুটির কোনরূপ বিস্ফোরণ লক্ষ্য করা যায় তবে বলবো বস্তুটি তড়িতাহিত। আবার স্পর্শ বা কাছে আনার ফলে, সংস্পর্শ ঘটানো বা কাছে আনার ফলে যদি এদের কোনো বিস্ফোরণ লক্ষ্য করা না যায় তবে বলবো বস্তুটি অনাহিত। নম্বর 1 হয়ে গেল। এবার তড়িৎ বীক্ষণ চাকতিটিকে পরিবহন দ্বারা আহিতকরণ। কিভাবে এই চাকতিকে পরিবহন দ্বারা আহিতকরণ করব? এই চাকতিটাকে আহিতকরণ করার জন্য একটা কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষে
ধনাত্মক আধানে আহিত করা হলো। এই চাকতিতে যদি স্পর্শ ঘটানো হয় তবে সেই আধান ধাতব দণ্ডের মাধ্যমে এই স্বর্ণপত্রে চলে আসবে, ফলে স্বর্ণপত্র দুটি সমধর্মী আধান পেয়ে সামান্য বিস্ফারিত হবে। আবার যদি এটাকে যদি সরিয়ে নেওয়া হয় তবে আবার তারা স্বাভাবিক অবস্থায় চলে যাবে। এই প্রসেসটা বারবার যদি করা হয় তার ফলে কাঁচদণ্ডকে সরিয়ে নিলেও এই স্বর্ণপত্র দুটির একটা স্থায়ী বিকৃতি থেকে যাবে। তখন এই পরিবহন পদ্ধতিতে বলা হবে যে স্বর্ণপত্র চাকতিটা আহিত হয়ে গেছে। কিন্তু মনে রাখবে এই পদ্ধতিটা মোটেও উৎকৃষ্ট পদ্ধতি নয়, কারণ এই কাঁচদণ্ডটা যদি তীব্রভাবে আহিত হয় তবে সেই আধান সেই আহিত বস্তুটাকে এই চাকতির সংস্পর্শে আনার সঙ্গে সঙ্গেই এত বেশি পরিমাণ চার্জ এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণে চলে আসবে, যার ফলে এই পত্র দুটি খুলে যাওয়ার সম্ভাবনা আছে বলে এই পদ্ধতিতে আহিতকরণ মোটেও উৎকৃষ্ট পদ্ধতি নয়, মনে রাখবে। কিন্তু আহিত করা যায়। এবার আধানের প্রকৃতি কিভাবে নির্ণয় করব? স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে আধানের প্রকৃতি নির্ণয় করব। তাহলে আধানের প্রকৃতি যদি নির্ণয় করতে হয় প্রথমেই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রটাকে হয় ধনাত্মক আধানে আহিত করে নেওয়া হবে কিংবা ঋণাত্মক আধানে আহিত করে নেওয়া হবে। ধরে নাও যে প্রথমে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণটাকে আমি ধনাত্মক আধানে আহিত করে রেখেছি। এবার কোন একটা কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষে যদি এই চাকতির সংস্পর্শে আনা হয়, এবার যদি দেখতে পাই যে এই স্বর্ণপত্র দুটি বিস্ফারিত হচ্ছে, তবে অবশ্যই এ বস্তুটা ধনাত্মক আধানে আহিত। কেননা সে সামান্য কিছু পরিমাণ ধনাত্মক আধানে আহিত হওয়ার ফলে একটা ডিস্টেন্সে ছিল এই স্বর্ণপত্র দুটো। আবার এই বস্তুটাকে আনার ফলে যদি দেখা যায় যে বিস্ফোরণ আরো বৃদ্ধি পেয়েছে, সুতরাং বৃদ্ধি পেয়েছে তার মানে এখান থেকে অবশ্যই ধনাত্মক চার্জ আরো বেশি হয়ে এখানে চলে এসেছে বলে বেশি আধান পাওয়ার জন্য আরো তারা পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে পত্র দুটো বিস্ফারিত হয়ে যাচ্ছে। আবার যদি এরকম দেখা যায় যে এই বস্তুটাকে আনার ফলে যদি এই সব তড়িৎ বীক্ষণ দুটো নিমিলিত হয় অর্থাৎ পরস্পরের কাছে সরে আসে, তবে আমরা বলবো এ বস্তুটা ঋণাত্মক আধানে আহিত। কেননা এই ঋণাত্মক আধান সম্পন্ন বস্তুটাকে যখনই চাকতির কাছে আনা হয় তখন সেই আধান এই দণ্ডের মাধ্যমে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণে চলে আসে বলে এই আগে আধানকে কিছুটা হলেও প্রশমিত করে যায় বলে আধানের পরিমাণ কমে যায়, বিকর্ষণ বল কমে যায় বলে একে অপরের কাছে চলে আসে, তখন বলবো এই বস্তুটা ঋণাত্মক আধানে আহিত। একই রকম ভাবে এরকম আমি করতে পারি যে প্রথমেই তড়িৎ বীক্ষণটাকে আমি ঋণাত্মক স্বর্ণপত্র দুটোকে তড়িৎ বীক্ষণ যন্ত্রটাকে ঋণাত্মক আধানে আহিত করে নিলাম। আবার যদি কোনো একটা বস্তুকে প্রথমে এখানে নিয়ে আসলাম, এখন একটা স্বাভাবিক বিস্ফোরণ আছে, এবার নিয়ে আসার ফলে যদি দেখা যায় যে বিস্ফোরণ আরো বৃদ্ধি পাচ্ছে, তার মানে এ বস্তুটা ঋণাত্মক আধানে আহিত। বিস্ফোরণ যদি বৃদ্ধি পায় তবে অবশ্যই এখান থেকে ঋণাত্মক আধান এই দণ্ডের মাধ্যমে এই স্বর্ণপত্রে চলে এসেছে বলে বিস্ফোরণ হয়ে যাচ্ছে। আবার এই বস্তুটাকে আনার ফলে যদি নিমিলিত হয়ে যায় তবে অবশ্যই কিছু পরিমাণ ধনাত্মক চার্জ ডি চাকতির মাধ্যমে দণ্ড হয়ে এই স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণে চলে আসছে বলে এই আধানকে প্রশমিত করছে বলে এরা বিকর্ষণ বলটা সামান্য কমে যাচ্ছে বলে পরস্পরের কাছে চলে আসছে। অর্থাৎ স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো একটা বস্তুতে আধানের প্রকৃতি কি অর্থাৎ ধনাত্মক না ঋণাত্মক সেটা জানা যায়। কিন্তু এখানে মনে রাখবে একটা ক্রিটিক্যাল কথা যে সর্বদা এই স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ লক্ষ্য করে কোনো একটা বস্তু ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত নির্ণয় করাটা হচ্ছে উৎকৃষ্ট পদ্ধতি। কিন্তু এদের মধ্যে
যখন নিমিলন হবে অর্থাৎ পরস্পরের কাছাকাছি চলে আসবে, সেই পদ্ধতিটা কিন্তু উৎকৃষ্ট পদ্ধতি নয়। কেননা যে এই বস্তু কোনো একটা আহিত বস্তুকে যদি ধরে নাও এখানে এটা ঋণাত্মক আধানে আহিত হয়ে আছে, খুব ভালো করে জায়গাটা একটু খেয়াল করো, ঋণাত্মক আধানে আহিত হয়ে আছে। এখন যদি এই বস্তুটাকে আনার ফলে সংস্পর্শে ডি চারটি সংস্পর্শে আনার ফলে যদি নিমিলন লক্ষ্য করা যায়, তবে বলবো এই বস্তুটা ধনাত্মক চার্জে আছে। কেননা কিছু পরিমাণ আধান এসে একে প্রশমিত করে দিল, যার ফলে বিকর্ষণ বলটা কমে গেল, এরা পরস্পরের কাছে সরে আসলো। আবার কোন একটা অনাহিত বস্তুকে যদি এই ডি চারটির সংস্পর্শে আনা হয়, তবুও এই পত্র দুটি নিমিলন অর্থাৎ পরস্পরের কাছে চলে আসবে। ওই যে এই দ্বন্দ্বের মাধ্যমে চারটি হয়ে আবার এই বস্তুতে আধানটা চলে যাবে, যার ফলে এখানে ঋণাত্মক আধানের পরিমাণটা কমে যাবে, বিকর্ষণ বল কমে যাবে, যার জন্য এরা একে অপরের নিকটে চলে আসবে। বলে নিমিলন লক্ষ্য করে কোনো একটা বস্তু আহিত হতে পারে, আবার অনাহিত বস্তু হলেও নিমিলন লক্ষ্য করা যাবে। কিন্তু কোনো একটা বস্তুতে আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য যদি বিস্ফোরণ পদ্ধতিটা লক্ষ্য করা হয়, তবে অবশ্যই সেখানে কোন আধানে আহিত সেটা আমরা বলতে পারবো। 3 নম্বর কাজ হলো পরিবাহী ও অপরিবাহী শনাক্তকরণ। কিভাবে করব? যে এখন পরিবাহী ও অপরিবাহী কিভাবে শনাক্ত করব? এখন একটা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রকে প্রথমে ধরে নাও ধনাত্মক আধানে আহিত করে রাখা আছে। এখন একটা দণ্ড, যে কোনো দণ্ড ডি চারটির সংস্পর্শ ঘটানো হলো। এই সংস্পর্শ ঘটানোর ফলে যদি দেখা যায় যে এই পত্র দুটি পরস্পরের নিকটে চলে আসছে, তখন বলবো এ দণ্ডটা পরিবাহী। পরিবাহী কেন বললাম? যে পরিবাহী হওয়ার জন্যই কিছু পরিমাণ আধান এই দণ্ডের মাধ্যমে ধাতব চারটি দিতে আসে, দিয়ে এই বস্তুতে চলে যায়। যে পরীক্ষা করে পরীক্ষাকারী দেহের মাধ্যমে ভূপৃষ্ঠে কিছু পরিমাণ আধান আর্থিং হয়ে যায়, চলে যায়, যার ফলে এখানে নিমিলন লক্ষ্য করা যায়। সুতরাং এই বস্তুটা হলো পরিবাহী। এবার যদি এ দণ্ডটাকে আনার ফলে আবার একই রকম ধনাত্মক আধানে আহিত করা আছে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণটা, আবার এখন যদি এ বস্তুটাকে আনার ফলে এখানে নো এফেক্ট, কোনরূপ নিমিলন লক্ষ্য করা না যায়, তবে বলবো এ দণ্ডটা হলো অপরিবাহী। পরিবাহী কেন? অপরিবাহী হওয়ার জন্য এখান থেকে আধান চারটি হয়ে এই বস্তুতে যেতে পারে না। এটা যদি অপরিবাহী হয়, তাহলে এই পরিবাহী থেকে পরীক্ষাকারী দেহের মাধ্যমে আর্থিং হতে পারে না, বলে এখানে কোনো নিমিলন লক্ষ্য করা যায় না। সুতরাং আমরা দেখতে পেলাম যে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ কি? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা হয় তাকে বলা হয় স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ। আর এখানে আমরা উৎকৃষ্ট তড়িৎ বীক্ষণ হিসাবে স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণকে উৎকৃষ্ট যন্ত্র হিসাবে নিয়ে নেব। তার একটা বর্ণনা দিয়েছিলাম, আর তার সাহায্যে 4টা কাজ করা হয়। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়, পরিবহন দ্বারা ধাতব চাকতিকে আহিতকরণ করা যায়, 3 নম্বর আধানের প্রকৃতি নির্ণয় করা যায়, 4 কোনো একটা বস্তু পরিবাহী কি অপরিবাহী তা পরীক্ষা করা যায়। এই হলো স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের কাজ। তোমরা একবার করে শুধু তোমরা রিডিং মেনে নেবে, আর আমার সঙ্গে সঙ্গে কথাগুলো একটু খেয়াল করবে। স্যার কি বলেছিল আর বইটা দেখবে, রেডি হয়ে যাবে পড়াটা, আশা করি। এরপরে আমরা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণের যন্ত্রে আলোচনার পর এবার আমরা দেখব যে পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন। খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই চ্যাপ্টারে। মাঝে মধ্যে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে।
খুব ইম্পর্টেন্ট জায়গা, যে পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন আর আধানের তলমাত্রিক ঘনত্ব। পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন, পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন অর্থাৎ কোনো একটা পরিবাহীতে যদি আধান দেওয়া হয় তবে সেই আধান পরিবাহী পৃষ্ঠে চারদিকে ছড়িয়ে পড়ে। এটা আমরা এর পূর্বে আলোচনা করেছি। এবার সেই আধান ছড়িয়ে পড়াটা পরিবাহী পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে। যেখানে কিরকম নির্ভর করে, যেখানে বক্রতা বেশি হয়, তীক্ষ্ণ হয় যে জায়গাটা, সেখানে আধান বেশি পরিমাণে জমা হয়। কিরকম, যে যদি আমরা কোনো একটা তার পরিবাহীর আকারের উপরে নির্ভর করে, যেমন একটা ধাতব পরিবাহী গোলক নেওয়া হয়। এবার এই গোলকটার ক্ষেত্রে সর্বত্র বক্রতাটা সেম হওয়ার জন্য এর আধান সব জায়গাতে সুষমভাবে বণ্টিত হবে। এতটুকু আমি আধানের পরিমাণ বোঝালাম, এই যেটা লাইন আর এই ডট লাইন দিয়ে, এতটুকু প্রত্যেক জায়গাতে এই দৈর্ঘ্যটা কি সমান, আধানটা সমভাবে বণ্টিত আছে। কিন্তু যদি একটা রেক্ট্যাঙ্গুলার পাত নেওয়া হয়, আয়তাকার পাত নেওয়া হয়, তবে সেখানে আধানটা কিন্তু বন্টন সুষমভাবে হয় না। কেমন ভাবে হয় আমরা একটু দেখিয়ে দেব। এইভাবে রেক্ট্যাঙ্গুলার পাতে দেখো যে এখানে আধানটা যে পরিমাণে বণ্টিত আছে, এই জায়গাতে আধানটা কি আছে তার চাইতে বেশি পরিমাণে জমা আছে। অর্থাৎ যে জায়গাটা তীক্ষ্ণ সেখানে বেশি পরিমাণে আধান জমা হয়, যেটা একটু স্থূল সেখানে কম পরিমাণে আধান দেওয়া হয়, জমা হয়। ঠিক তেমনই যদি একটা ট্রায়াঙ্গুলার পাত নিই, ত্রিভুজ আকৃতি, তাহলে এগুলাতে কি হবে, আধান বন্টনটা এরকম হলো। কিন্তু এই যে তীক্ষ্ণার্ঘ প্রান্তেতে এখানে আধানটা এইভাবে বণ্টিত হবে, এখানে হয়তো এইভাবে হবে, এখানে হয়তো এইভাবে হবে। এই সমস্ত জায়গাতে আধান বন্টনটা কি হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে আছে। তোমাদের বইয়েও দেখবে কয়েকটা ছবি রয়েছে। তার মানে যদি কোনো একটা পরিবাহী দেখতে পাচ্ছি, যে কোনো একটা পরিবাহী যে স্থানের বক্রতা যত বেশি হয়, আধান সেই স্থানে তত বেশি পরিমাণে জমা হয়। এই স্টেটমেন্টটা মনে রাখবে। তাহলে পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন দেখে নিলাম। এবার আধানের তলমাত্রিক ঘনত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস, আধানের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিস, আধানের তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলা হয়, যে কোনো পরিবাহী পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান জমা থাকে তাকেই বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান জমা থাকে তাকেই বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ কোনো একটা পরিবাহীকে যদি কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে কিউ আধান দেওয়া হয় এবং তার ক্ষেত্রফল যদি এ হয়, তবে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হবে চার্জ বাই এরিয়া। দেখো এখানে সিগমা ইকুয়ালস টু কিউ হবে কখন, যখন a ইকুয়ালস টু 1। এখান থেকে আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা দিচ্ছি, যে কোনো পরিবাহী পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান জমা থাকে তাকেই বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার এ যেমন পরিবাহী নেব তার উপরে ডিপেন্ড করে এ লিখবো। যেমন যদি কোনো একটা পরিবাহী গোলক হয়, সেক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ আধান দেওয়া হয়, তাহলে গোলকের এরিয়া কত হয় আমরা জানি 4 পাই, আর রেডিয়াসের যদি হয় 4 পাই আর স্কয়ার। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে এই সমস্ত কোয়ান্টিটি গুলো যদি কনস্ট্যান্ট রাখা হয়, তাহলে সিগমা ইনভার্সলি প্রপোর্শনাল টু আই স্কয়ার হচ্ছে। তার মানে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা কি হচ্ছে, গোলীয় পরিবাহী ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ যে পরিবাহী গোলকের ব্যাসার্ধ বেশি হয় তার আধানের তলমাত্রিক ঘনত্ব কম হয়, যেখানে কম হবে সেটা বেশি হবে। এবার এই আধানের তলমাত্রিক ঘনত্ব যেহেতু একটা
ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি পেয়েছি, তাহলে দেখবো ডাইমেনশন কি আর ইউনিট কি। তাহলে আমরা সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব সমান q বাই a পেলাম। তাহলে q মানে চার্জ, চার্জের আমরা ইউনিট জানি কুলম্ব, আর এরিয়া কি মিটার স্কয়ার, তাহলে কুলম্ব পার মিটার স্কয়ার এসআই ইউনিট। আর সিজিএস ইউনিট যদি লিখি তাহলে স্ট্যাট কুলম্ব, আর এটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। ডাইমেনশন যদি ভাবি তাহলে q সমান আমরা জানি আইটি প্রবাহ মাত্রা ইনটু টাইম, আর নিচে এরিয়া হচ্ছে এল স্কয়ার। তাহলে এর ডাইমেনশনটা হয়ে যাবে যে আই টি এল টু দা পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের ডাইমেনশন, এটা হচ্ছে ইউনিট। এগুলো জিনিস ছোট ছোট জিনিস একবার করে পড়ে নেবে শুধু। এবার এই টপিকটার উপরে এই আধানের তলমাত্রিক যে ছোট ছোট অঙ্কগুলো দেই, এইরকম তোমাদের উদাহরণে দেখবে অঙ্ক যে হয়তো বললো যে 27টা জলবিন্দু কিংবা 64টা জলবিন্দু, প্রতিটির আধান কিউ, প্রত্যেকের রেডিয়াস কিছু একটা দিয়ে দেওয়া হলো, তারা সংযুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করলো। সেই বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব আর ছোট জলবিন্দুর গুলির আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করলো, কিংবা ওই অনুপাতটা দিয়ে দিল, এটার অনুপাত জিজ্ঞেস করলো। এরকম ছোট ছোট অঙ্ক রয়েছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে নিতে হবে। প্রায় মনে হয় প্রবলেম সেট 1-এ 10টা অঙ্ক আছে, দেখবে প্রত্যেকটা অঙ্কই সহজ আছে। আধানের তলমাত্রিক ঘনত্বের উপরে ডিপেন্ড করে অঙ্ক দেবে। আর ওই যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, হয়তো বললো কোন একটা বস্তুর এত আধান হওয়া সম্ভব কি সম্ভব না, কিংবা 1 কুলম্ব আধানে বললো ইলেকট্রন সংখ্যা কত, বললো হয়তো যে কোন একটা 16 বলে 10 টু দা পাওয়ার 6 সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, 16 বলের আধান কত। এরকম ছোট ছোট অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারে, দেখে নিতে হবে। এরপরে আর একটা টপিক আমাদের আলোচনায় থাকলো, আর একটা টপিক আমাদের আলোচনার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে তীক্ষ্ণার্ঘ পরিবাহী ক্রিয়া, তীক্ষ্ণার্ঘ সূচিমুখের ক্রিয়া। তীক্ষ্ণার্ঘ পরিবাহী ক্রিয়া, অ্যাকশন অফ এ পয়েন্টেড কন্ডাক্টর। তীক্ষ্ণার্ঘ পরিবাহী ক্রিয়া। তাহলে আমরা এর আগে আর্টিকেলে আলোচনা করলাম যে কোনো একটা পরিবাহীকে যদি আধান দেওয়া হয়, তাহলে সেই আধান সর্বত্র সমানভাবে বণ্টিত হয় না। যেই স্থানে তীক্ষ্ণতা বেশি হয় সেখানে বেশি পরিমাণে আধান জমা হয়। আর এই তীক্ষ্ণার্ঘ পরিবাহী ক্রিয়াটা সেখানে যদি বেশি পরিমাণে আধান জমা হয়, তাহলে একইভাবে কাজ করে। তাহলে কোনো একটা তীক্ষ্ণার্ঘ পরিবাহী যদি এইভাবে নেওয়া হয়, তাহলে এখানে কি হবে, তীক্ষ্ণার্ঘ প্রান্তগুলোতে বেশি পরিমাণে আধান জমা হবে। যে কোনো একটা পরিবাহী শেপ নিলাম, ধরে নাও ট্রায়াঙ্গুলার শেপ নিলাম, তাহলে কি হবে, এই তীক্ষ্ণার্ঘ যে জায়গাটা বেশি তীক্ষ্ণার্ঘ, সেখানে কি হবে, আধান বেশি পরিমাণে, এইভাবে বেশি পরিমাণে আধান জমা হবে। এবার বায়ুমণ্ডলে উপস্থিত বায়ুকণা ধূলিকণাগুলো কি হবে, এই তীক্ষ্ণার্ঘ পরিবাহীর সংস্পর্শে এসে তড়িৎ আবেশের দরুন সেখানে নিকটতম প্রান্তে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সম আধান তৈরি হবে। যার ফলে ধরে নাও এটা পজিটিভ চার্জে আহিত ছিল পরিবাহীটা, এবার কোন একটা বায়ুকণা আসলো, সেই বায়ুকণা এরকম একটা শেপ দিলাম, এখানে নিকটতম প্রান্তে ঋণাত্মক আধান, দূরতম প্রান্তে সমধর্মী আধান তৈরি হলো। যার ফলে এই আধান আর এই আধানের মধ্যে সংস্পর্শ ঘটার ফলে একে অপরকে প্রশমিত করবে, বলে এই চার্জটা কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। তখন এখানে উপস্থিত কিছু পরিমাণ চার্জ আর এই চার্জের মধ্যে কি হবে, বিকর্ষণ সৃষ্টি হবে, বলে এই বায়ুকণাটা এই তীক্ষ্ণার্ঘ পরিবাহী দ্বারা দূরে সরে যেতে থাকবে। এইভাবে এই তীক্ষ্ণার্ঘ পরিবাহী এখানে আধানের পরিমাণটা
ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এটাকেই বলা হয় তীক্ষ্ণাঙ্গ পরিবাহী ক্রিয়া, এবং এই পদ্ধতিটাকে বলা হয় তড়িৎ মোহন, অর্থাৎ ডিসচার্জিং অফ পয়েন্টেড কন্ডাক্টর। তীক্ষ্ণাঙ্গ পরিবাহী এইভাবে ডিসচার্জ হতে পারে। এটাকে, এই তীক্ষ্ণাঙ্গ পরিবাহী ক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা বাস্তবে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। সেই কাজটা হলো যে কোনো বড় বিল্ডিং কিংবা এই যে মোবাইলের টাওয়ারগুলো যে রয়েছে, দেখবে যে টাওয়ারের খুব উপরের প্রান্তে একটা তীক্ষ্ণ তীর আকারে, ত্রিশূল আকারে একটা অংশ উঁচু করে রেখে দেওয়া হয়। এই তীক্ষ্ণাঙ্গ পরিবাহী ক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা, তোমরা এই যে বজ্রপাত থেকে যে কোনো বড় বিল্ডিংকে, মোবাইলের টাওয়ারকে রক্ষা করা হয়। সে সংক্রান্ত একটু আলোচনা একটু বলে দিই, যে পড়ার জন্য বজ্রবহ বা বজ্র নিবারক কি আর একটা জিনিস, যে বজ্রবহ বা বজ্র নিবারক বজ্রবহ বা বজ্র নিবারক, বজ্রবহ বা বজ্র নিবারক, এরকম একটা শতাব্দীতে মনে হয় যে 1752 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথমে কোনো বায়ুমণ্ডলে এই যে মেঘের মধ্যে আধানের অস্তিত্ব পরীক্ষা দ্বারা নির্ণয় করেছিলেন। তখনকার বিজ্ঞানীরা মনে করতেন যে এই মেঘগুলো আহিত হওয়ার পেছনে কারণ হচ্ছে যে কোনো যে এক্সরে, এই যে অতিবেগুনি রশ্মি, ভূপৃষ্ঠে উপস্থিত বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ গামা রে থেকে রশ্মি বিকিরিত হয়ে সেই মেঘগুলোকে আহিত করে দিচ্ছে, এরকম ধারণা ছিল। আবার ওই মেঘগুলো যখন আহিত হয় তখন তারা যদি পরস্পর যদি বিপরীত আধান পায় তাহলে একে অপরের মধ্যে একটা ঘর্ষণ তৈরি হয়। ঘর্ষণের ফলে স্ফুলিঙ্গ বা আগুন সৃষ্টি হয়, যেটাকে আমরা আকাশে বিদ্যুৎ ঝলক, বিজলি চমকানো বা বিদ্যুৎ ঝলক বলে দেখতে পাই। এবার ওই বিদ্যুৎ ঝলকটা খুব দ্রুত সময়ে সেখানে একটা আগুন সৃষ্টি হয়। আগুন যখন সৃষ্টি হয় সেখানকার পরিপার্শ্বের বায়ুমণ্ডল তাপ পেয়ে দ্রুত প্রসারিত হয়ে যায়, অর্থাৎ সেখানে বায়ুচাপ কমে যায়। এবার সেই বায়ুচাপ যখন কমে যায় তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে সেই নিম্নচাপযুক্ত অঞ্চলে বায়ু দ্রুত প্রসারিত হয়ে সেখানে আসে, যার ফলে কি হয়, এই বায়ুমণ্ডলে দ্রুত একটা সংকোচন এবং প্রসারণ সৃষ্টি হয়, যেটাকেই আমরা গুরু গুরু গর্জন বলি। মেঘের যে ডাক, গুরু গুরু গর্জন, এইভাবে সৃষ্টি হয়। এই যে ভূপৃষ্ঠ এবং কোনো একটা তড়িতাহিত মেঘের মধ্যে, তড়িতাহিত মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে যদি বিভব পার্থক্যের মান বহুগুণ বেড়ে যায়, তখন কোনো একটা ভূপৃষ্ঠ এবং তড়িতাহিত মেঘের মধ্যে যখন বিভব পার্থক্য বহুগুণে বেড়ে যায়, তখন কিছু পরিমাণ চার্জ না প্রবাহ ভূপৃষ্ঠে চলে আসে, যেটাকে আমরা বজ্রপাত বলে থাকি। আর সেই সঙ্গে একটা আওয়াজ সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি বজ্রনাদ। অর্থাৎ কোনো তড়িতাহিত মেঘে যদি তড়িৎ আধানের পরিমাণ খুব বেশি হয়ে যায়, তবে ভূপৃষ্ঠের উপর তড়িৎ আবেশের সৃষ্টি হয়। তড়িৎ আবেশের সৃষ্টি হওয়ার ফলে তার নিকটতম প্রান্তে বিপরীত আধান, দূরতম প্রান্তে সম আধান তৈরি হয় বলে বিভব পার্থক্য বহুগুণে বেড়ে যায় বলে বজ্রপাত ঘটে, এবং সেই সঙ্গে একটা শব্দ উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি বজ্রনাদ। এবার এই বজ্রপাত বা বজ্রনাদের হাত থেকে কোনো একটা উঁচু ঘর বা বিল্ডিং কিংবা মোবাইলের টাওয়ারকে কিভাবে রক্ষা করা যায়, সেটা যার জন্য একটা বজ্রবহ সেখানে ব্যবহার করা হয়। কিরকম, যে ধরে নাও এরকম একটা বাড়ি রয়েছে, ধরে নিলাম যে এরকম একটা উঁচু বিল্ডিং রয়েছে, হয়তো ঘর, জানালা, অনেকগুলো ক্যামেরা। এই উঁচু একটা বিল্ডিং রয়েছে, এগুলো
নিচুগুলোতে হয়তো কোনো একটা গাছ পরিপাশে আছে। তো এই উঁচু বিল্ডিংকে কিভাবে বজ্রবহের হাত থেকে রক্ষা করা যাবে? রক্ষা করার জন্য একটা তামার তার বাড়ির সর্বাপেক্ষা উঁচু অংশ অপেক্ষাও উঁচু করে রেখে দেওয়া, এইভাবে উঁচু করে রেখে দেওয়া হয়। এই জায়গাটা মাঝে মধ্যে পরীক্ষায় দেই, উঁচু করে রেখে দেওয়া হয়। এবার এই তামার পাতটাকে একটা ধাতব পাতের সঙ্গে যুক্ত করে মাটির গভীরে প্রবেশ করে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে তামার তার, বলে দিই তামার তার। এগুলো হচ্ছে সূচিমুখ। সূচিমুখ এই জায়গাটা খুব ভালো করে দেখো, যে সূচিমুখ। এবার কোন একটা পরিতাহিত মেঘ এরকম কোন একটা মেঘ, যখন ধনাত্মক আধানে আহিত একটা পরিতাহিত মেঘ এই সূচিমুখের সংস্পর্শে আসে, খুব ভালো করে খেয়াল করে শুনুন। ধনাত্মক তড়িতাহিত মেঘ যখন সূচিমুখের সংস্পর্শে আসে, তখন তড়িৎ আবেশের জ্বলন এর নিকটতম প্রান্তে কি হয়, যে ঋণাত্মক আধান, এইভাবে ঋণাত্মক আধান তৈরি করে, এবং দূরতম প্রান্তে কি তৈরি হবে, ধনাত্মক আধান তৈরি হবে। এবার আমরা দেখেছি বাউন্ড চার্জ অর্থাৎ মুক্ত আধান আর বদ্ধ আধান। এবার এই চার্জটা কিন্তু এই মেঘ দ্বারা বাউন্ড হয়ে আছে নিকটবর্তী অংশে, কিন্তু এই চার্জ কি আছে, ফ্রি অবস্থায় আছে। সেই ফ্রি চার্জ তামার পাতের মাধ্যমে কি হয়, দূরতম প্রান্তে যে চার্জটা তৈরি হয় সেটা তামার পাতের মাধ্যমে ভূপৃষ্ঠে আর্থিং হয়ে যায়, অর্থাৎ ভূসংলগ্নকরণ হয়ে যায়, ভূপৃষ্ঠে চলে যায়। কিন্তু এই আধানটা বদ্ধ আধান বলে, বাউন্ড চার্জ বলে এখানে উপস্থিত থাকে। এবার কোনো একটা বায়ুকণা যদি এর সংস্পর্শে আসে, তখন সমতড়িতাহিত হয়ে এর দ্বারা সূচিমুখ দ্বারা বিকর্ষিত হয়, কিন্তু এই মেঘ দ্বারা আকর্ষিত হয়ে যায়, যার ফলে এই মেঘের কিছু পরিমাণ আধানকে প্রশমিত করে দেয়, বলে এই সূচিমুখ এবং মেঘের মধ্যে বিভব পার্থক্যের মানটা কমে যায়, বলে এখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। যদিও কোনো কারণে যদি বজ্রপাত হয়ে যায়, তবে অতিরিক্ত প্রবাহ কি হবে, এই সূচিমুখের মাধ্যমে, এই তামার পরিবাহী পাতের মাধ্যমে, নিম্ন রোধ সম্পন্ন পাতের মাধ্যমে ভূপৃষ্ঠকরণ হয়ে যাবে, ভূসংলগ্নকরণ হয়ে যাবে, কিন্তু এই বাড়িটা কোনো ক্ষতি করতে পারবে না। আবার জায়গাটা বলছি, যে প্রথমে যে কোনো আধানে, আমি এখানে ধরে নিয়েছি যে কোনো ধনাত্মক আধানে আহিত একটা মেঘ সূচিমুখের সংস্পর্শে যখন আসলো, তড়িৎ আবেশের জন্য সূচিমুখের নিকটতম প্রান্তে বিপরীত আধান, দূরতম প্রান্তে সমধর্মী আধান তৈরি করবে। এবার আমরা জানি যে নিকটতম প্রান্তের বদ্ধ আধান এখানে উপস্থিত থাকবে, সেটা বাউন্ড চার্জ, কিন্তু দূরতম প্রান্তে যে সমধর্মী আধান তৈরি হবে সেটা ভূসংলগ্নকরণ হয়ে যাবে। এবার এই বিপরীত আধান সৃষ্টি হলো। এবার কোনো একটা বায়ুকণা যখন এর সংস্পর্শে এসে সমতড়িতাহিত হলো, অর্থাৎ ঋণাত্মক চার্জ যদি পাই, কোনো একটা বায়ুকণা যদি এখানে ঋণাত্মক চার্জ পায়, তাহলে এর দ্বারা কি হবে, বিকর্ষিত হবে, কিন্তু এই মেঘ দ্বারা কি হবে, আকর্ষিত হবে। এবার এই বায়ুকণা, এই অসংখ্য বায়ুকণাগুলো আসবে, এরা কি করবে, এখানে মেঘ দ্বারা আকর্ষিত হয়ে এই চার্জগুলোকে কি করবে, কিছু পরিমাণ কমিয়ে দেবে। চার্জ যদি কমে যায়, এদের মধ্যে বিভব, এই যে সূচিমুখ এবং মেঘের মধ্যে বিভব পার্থক্যটা কমে যাবে, যার ফলে কি হবে, এখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আবার কোনো কারণে যদি হয়েও যায়, তবে অতিরিক্ত কারেন্ট কি হবে, নিম্ন রোধ সম্পন্ন তামার পাতের মাধ্যমে ভূসংলগ্নকরণ হয়ে যাবে, কিন্তু বড় বাড়ি বা উঁচু টাওয়ারের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্যই কোনো একটা তীক্ষ্ণ পরিবাহী বাড়ির উঁচু অংশ অপেক্ষা
উঁচু করে রেখে দেওয়া হয়, এটাকে বলা হয় বজ্রবহ। এবার ভালো বজ্রবাহকের কিছু গুণাবলী রয়েছে, যে ভালো বজ্রবাহকের গুণাবলী একবার করে শুধু দেখে নেবেন, যে যাতে এই যে তামার পাতে কোনো কারণে যদি বজ্রবাহ হয়ে যায়, তার ফলে যদি ওই তাপ উৎপন্ন হয়, ওই তাপের প্রভাবে যাতে করে এটা বিচ্ছিন্ন গলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই তামার তারটা কোথাও বিচ্ছিন্ন আছে নাকি সেদিকে লক্ষ্য রাখতে হবে, যাতে না থাকে। এগুলো হচ্ছে ভালো বজ্রবাহকের কিছু গুণাবলী রয়েছে। তারপরে আর একটু আছে যে এই পাত যাতে কোথাও বিচ্ছিন্ন না থাকে, ছেঁড়া না থাকে। এবার আরেকটা যে বজ্রবহের সময়, তাহলে দেখবে যে বজ্রবহের সময় নিরাপদ স্থান, বিপজ্জনক স্থান মনে রাখবে, যে সেগুলো উঁচু গাছ। কখনো বজ্রপাত যখন হয়, এটা প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস শিখে নাও তোমরা, যে যদি কোনো গাছ, বড় গাছের নিচে বজ্রপাতের সময়, বৃষ্টির সময় থাকতে হয় না। কেন? যে গাছটা কিছু পরিমাণ উঁচু অংশে থাকে বলে, ওই যে তাদের মধ্যে বিভব পার্থক্য বেশি পরিমাণে বেড়ে যায় বলে গাছের উপরে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যখন বৃষ্টি ওঠে তখন ফাঁকা মাঠের মধ্যে একা থাকতে হয় না। এই জন্যেই যে মাঠে কোনো গাছ নেই, তার সাপেক্ষে তুমি হয়তো একটু উঁচু, যার জন্য তোমার মধ্যে এবং মেঘের মধ্যে বিভব পার্থক্যটা যদি বেড়ে যায়, তাহলে তোমার উপরে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে বলে যখন ঝড় বৃষ্টির সময় মাঠে খালি ফাঁকা মাঠের মধ্যে থাকতে হয় না, বা উঁচু গাছের নিচে আশ্রয় নিতে হয় না। এবার এই বজ্রপাতের ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত কি বজ্রপাত প্রথমে আমরা দেখি যে আকাশে বিদ্যুৎ ঝলকটা দেখি, কিন্তু অনেক পরে শব্দ হয়। এই জন্যই যে বিদ্যুৎ ঝলকের আলোর গতিবেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বিশাল ভেলোসিটি। কিন্তু সাউন্ডের ভেলোসিটিটা কি হয়, যে 330 বা 332 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিটা কি হয়, আলোর ভেলোসিটি অপেক্ষা বহুগুণ কম বলে প্রথমে আলো আসে, তার বহুক্ষণ পরে আমরা শব্দটা শুনতে পাই। বলে কোনো ব্যক্তি যদি বজ্রনাদ শুনতে পায়, তবে সে বজ্রপাত হয়ে মৃত্যুর সম্ভাবনা তার থাকে না। অর্থাৎ বজ্রপাত আগেই কোথাও হয়ে গেছে, তারপরে বজ্রনাদ ও শুনতে পাচ্ছে। কিন্তু বজ্রনাদ শুনতে না পাওয়ার আগেই ওই ব্যক্তি যদি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বজ্রনাদ শুনতে কখনো পাবে না। ভেলোসিটির উপরে ডিপেন্ড করে। তাহলে যেটা বলছিলাম, এই চ্যাপ্টারে এই হলো শেষ ছোট ছোট টপিকগুলো আলোচনা এই চ্যাপ্টারে। এবারে আমাদের যে জিনিসটা দেখতে হবে, হর্সের কিছু কোশ্চিন রয়েছে, সেই কোশ্চিনগুলো তোমাদের একটু দাগিয়ে নিতে হবে। আমি একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে। যে একবার করে রিডিং মারবে। এই যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণে কেন স্বর্ণপত্র ব্যবহার করা হয়, আমি পড়ানোর সময় আলোচনা করেছি যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণে কেন জলশোষক বস্তু রাখা হয়, কিংবা কোনো একটা, এই যে 21 দাগে একটা কোশ্চিন রয়েছে, কোনো একটা বস্তুতে আধানের পরিমাণ এত মাইক্রোকুলম, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত, কিংবা কোনো একটা বস্তুতে এই যে 22 নম্বর 21, 22 এই কোশ্চিনগুলো দাগিয়ে নেবে। 25, 26, তারপরে বজ্রপাতের সময় বৃক্ষতলে দাঁড়ানো নিরাপদ নয় কেন, এগুলো একবার করে শুধু রিডিং মেরে নেবে। আর ওই অঙ্কগুলো দেখবে, এখানে প্রবলেম সেটে প্রায় 10টার মতো অঙ্ক রয়েছে, এই 10টা অঙ্ক করে নেবে, দিয়ে এই চ্যাপ্টারটা মোটামুটি এখন একদম রেডি করে নেবে। এই ছোট ছোট কোশ্চিন আছে, হয়তো বললো দুটি আধান Q1 আর Q2, এই দুটো আধানের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিল যে Q1 × Q2 > 0। এখন Q1 এবং Q2 আধানের মধ্যে আকর্ষণ বল লক্ষ্য করা যাবে না বিকর্ষণ। তাহলে এটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা যদি > 0 হয়, অবশ্যই একটা নেগেটিভ, অপরটাও নেগেটিভ। তাহলে নেগেটিভ আর যদি -2 হয়, আর একটা যদি -3 হয়, তাহলে এদের যদি গুণ করি তাহলে অবশ্যই কি হয়ে যায় 6। তার মানে এরা অবশ্যই দুটোই কি আছে, হয় সমধর্মী আছে, কিংবা দুটোই কি আছে, হ্যাঁ দুটোই সমধর্মী, হয়তো +2 +3 সমধর্মী আছে বলেই এদের গুণফলটা 0 অপেক্ষা বড় হচ্ছে। তাহলে সমধর্মী যদি হয়, তাহলে কোন বল কাজ করবে, বিকর্ষণ বল। আবার এরকম দিয়ে দিতে পারে Q1 Q2 < 0। তার মানে অবশ্যই একটা -2 আছে আর একটা +3 আছে, তবে কি হবে -6, যেটা অবশ্যই 0 থেকে ছোট। তখন এদের মধ্যে কোন বল কাজ করবে, বিপরীতধর্মী আধান যদি হয় তবে আকর্ষণ বল কাজ করবে।
এরকম যে কিছু ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে এর মধ্যে হয়তো বললো যে কোন বল কাজ করছে, এই রিলেটেড তোমাদের এমসিকিউ এ আলোচনা আছে, সেগুলো একটু দেখে নেবে, দিয়ে এই চ্যাপ্টারটা একদম ক্লিয়ার রেডি করে নেবে। তেমন কোনো এই চ্যাপ্টারে নেই বোঝানোর জিনিস, যতগুলো জিনিস বললাম তোমরা যদি সঙ্গে সঙ্গে একটু পড়ো তাহলে আশা করি রেডি হয়ে যাবে। এবার যদি কোথাও প্রবলেম থাকে, যদি মনে হয়, সেটা অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।